আজকে ভিডিওর বিষয়বস্তু হচ্ছে নর্থ গোয়া। নর্থ গোয়া কিভাবে ঘুরবে এবং কোন সিকোয়েন্সে ঘুরবে সেটাই আজকে বিস্তারিত আলোচনা করব এবং পুরো গোয়া ট্রিপে কতটা এক্সপেন্স হয়েছে পার হেড সেটাও তোমাদের সাথে আজকে আমি বিস্তারিত কিন্তু আলোচনা করতে চলেছি। তাই কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটাই তোমাদের দেখতে হবে, পুরো ভিডিওটাই হবে তোমাদের জন্য ইনফরমেটিভ। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুল না পরবর্তী আপডেটসের জন্য। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের ভিডিওটাতেই আমি তোমাদের বলেছিলাম সাউথ গোয়া থেকে নর্থ গোয়া আসার রুট হচ্ছে NH66। সেটা ধরে আসলেই তোমরা পাঞ্জির তরফে মান্ডবী নদীর ওপরে এই ধরনের কিছু ক্যাসিনো দেখতে পাবে, যার এন্ট্রি ফিস মাত্র 1000 থেকে 1500-এর মধ্যেই থাকবে। NH66 থেকে নেবে নেরম নদী পার করে আমরা চলে গেছিলাম ক্যালাঙ্গু, কারণ সেখানেই ছিল আমাদের নর্থ গোয়ার স্টেইং। আজকে নর্থ গোয়ার বুকিং সম্বন্ধে কিছু বিস্তারিত তথ্য আলোচনাও করব, তাই সঙ্গে থেকো, পাশে থেকো এবং পুরো ভিডিওটি দেখো। নর্থ গোয়ার এই অ্যাপার্টমেন্টটি আমি বুকিং করেছিলাম আগন্ডা অ্যাপ থেকে, যেটা আমাদের এতটাই কম বাজেটের মধ্যে পড়েছিল এবং এতটা লাক্সারিয়াস ছিল যে তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো। এবং এখানে থাকতে গেলে তোমাদের মনেও হবে না যে তোমরা তোমাদের বাড়িতে নেই, কারণ তোমার বাড়ির যত জরুরি সামগ্রী সবটাই তোমরা এখানে পেয়ে যাবে। এটা ছিল কমন স্পেস, যেখানে তোমরা এসির সুবিধা পেয়ে যাচ্ছ এবং পাশেই বাথরুম এবং সামনের দিকে কিচেন। গোয়া যেহেতু ইন্ডিয়ার সাউথার্ন পার্টে পড়ে, তো এখানের রান্নাগুলো কিন্তু নারকোল তেলে হয়। যেহেতু রান্নার সমস্ত সুবিধা আছে, তোমরা চাইলে এখানে রান্না করেও খেতে পারো, কারণ এখানের খাবার খাওয়া যায় না, সবকিছুতেই নারকোল তেলের টেস্ট পাবে। ভিডিওতে তোমরা দেখতেই পেলে যে ওয়াশিং মেশিনের সুবিধাও রয়েছে। এটা ছিল আমাদের বেডরুম, এখানেও ছিল এসির সুবিধা, আয়রনিং এর সুবিধা এবং সাথে একটা ব্যালকনিও ছিল। এই সমস্ত কিছুর সাথে আরও একটি জিনিস ছিল, যেটা হচ্ছে সুইমিং পুল। এই পুরো প্যাকেজটাই ছিল ভীষণই বাজেট ফ্রেন্ডলি, মাত্র 950 টাকা পার হেড। এবং তোমরা গোয়ার যে নাইট লাইফ বা যে লাইফস্টাইলটা লিড করতে চাও সেটা কিন্তু পাবে তোমরা এই নর্থ গোয়ার দিকে। মানে পাবিং ক্লাবিং সবটাই করতে পারবে তোমরা এই টিটোজ লেনে। এই টিটোজ লেনের একেবারে শেষ প্রান্তে রয়েছে বাগা বিচ, যেখানে থাকে রাত 10টার আগে পর্যন্ত ফ্রিতে কিছু ডান্স ফ্লোর। তোমরা চাইলেই এখানে কোনো খাবার না খেয়ে বা ফেসিলিটিস না নিয়ে এখানে ফ্রিতেই ডান্স করতে পারো এবং কোনো বাধাবাধকতা নেই, তবে নিজেদের সেফটিটা আগে রেখে, কারণ এখানে প্রচুর ছেলেদের দেখতে পাচ্ছ যারা অসভ্যতামি কিন্তু করে। এবং বাগা বিচটা দেখতে এতটাই সুন্দর যে চারিদিকে এরকম লাইটের পুরো মেলা। প্রথম দিনটা আমরা বাগা বিচে এনজয় করেছিলাম এবং পরের দিন আমরা বেরিয়ে পড়েছিলাম প্রথমে লাইট হাউসে, যার এন্ট্রি ফি ছিল 20 টাকা করে পার হেড। এটা ছিল লাইট হাউসের উপর থেকে চারদিকের ভিউটা। এরপর আমরা চলে গেছিলাম লাইট হাউসের পাশে থাকা আগুয়াডা ফোর্টে, যেখানে এন্ট্রি ফিস ছিল 25 টাকা করে পার হেড। এটি ছিল আগুয়াডা ফোর্টের ভিতরের ভিউ। তার ভিতরে একটি জেলখানাও ছিল, কোনো কারণবশত সেই দিন জেলখানাটি খোলা ছিল না, তাই তোমাদের দেখাতে পারলাম না। তারপরে আমরা চলে গেলাম লোয়ার আগুয়াডাতে, যার পাশেই ছিল এই সিনকোইরাম বিচ। এবং সেদিনের আবহাওয়াটা এতটাই মনোরম ছিল যে জাস্ট মন ভরে যায়, মনে হচ্ছে সমুদ্রের পাশেই সারা দিন রাত কাটিয়ে নিই। এবং লোয়ার আগুয়াডাতেই আমরা সেই দিন বসে বসে সানসেটটা দেখে নিলাম। স্যাটারডে থাকা সেই রাতটা আমরা এনজয় করলাম পাবেতে। টিটোস লেনের প্রতিটা ক্লাবেই ছিল মেয়েদের জন্য ফ্রিতে এন্ট্রি এবং কাপলদের জন্য 1000। মেয়েদের জন্য থাকে কমপ্লিমেন্টারি শর্টস, চাইলে নাও নিতে পারো, এবং 1000-এর মধ্যে তোমরা যে কোনো খাবার নিতে পারো কাপলরা। পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা বেরিয়ে পড়েছিলাম পাড়া রোডের দিকে। সকাল সকাল যাওয়ার কারণ এটাই, যদি তোমরা একটু বেলা করে ফেলো তাহলে কিন্তু আর এখানে ফটোশ্যুট বা রিল শ্যুট হবে না, মনে হবে তোমরা মেলায় এসেছো। এবং এখানে কিন্তু গাড়ি পার্কিং করলেই হয়ে যাবে ফাইন, তাই রাস্তার ধারে কোনো রকমের গাড়ি পার্কিং করা যাবে না। এই পাড়া রোডে শুটিং হয়েছিল ডিয়ার জিন্দেগি ফিল্মের শুটিংটা। এরপরেই চলে গেছিলাম আমরা আঞ্জুনা বিচ। আঞ্জুনা বিচটি গোয়ার এমন একটি বিচ যেখানে কোনো আগ্নেয়গিরি না থাকা সত্ত্বেও দেখা যায় আগ্নেয়শিলা, সেটা কোথা থেকে আসে কেউ জানে না। আঞ্জুনা বিচের পরেই আমরা চলে গিয়েছিলাম ভাগাটোর বিচ, এবং ভাগাটোর বিচের পাশে স্থিত চলে গিয়েছিলাম এই ছাপড়া ফোর্টে, যেখানে যেতে গেলে তোমাদের চড়তে হবে 200টা সিঁড়ি। এবং সিঁড়িটা চড়ার পরে তোমাদের মনে হবে না যে তোমরা ইন্ডিয়ার কোনো জায়গাতে আছো, পুরো মনে হবে মালদ্বীপস বা বালির কোনো একটা জায়গাতে তোমরা অবস্থান করছো, কারণ এখান থেকে তোমাদের যত দূরই চোখ যাবে তত দূরই তোমরা দেখতে পাবে নীল সমুদ্রের জল এবং একটি নদী এসে মিলেছে সেই সমুদ্রে। এবং নদীর ওই পাশে যে বিচটি তোমরা দেখতে পাচ্ছ তার নাম হচ্ছে মরজিম বিচ। তোমরা চাইলে সেই দিনটা সেখান থেকেও ঘুরে আসতে পারো, তবে আমরা ফিরে এসে লাঞ্চ করে গিয়েছিলাম ফ্রন্টেনাস হাউস, যেটা ইনস্টাগ্রামে ভীষণভাবে ফেমাস তার রঙিন বাড়িগুলির জন্য। ফ্রন্টেনাস হাউসে যখন যাচ্ছি তাহলে পাঞ্জিমের বিখ্যাত চার্চটা কেন ঘুরবো না? অবশ্যই তোমরা যখন যাবে চার্চটা কিন্তু ভিজিট করে আসবে, তবে চার্চে যেদিন যাবে সেদিন অবশ্যই ঢাকা পোশাক পরে যাবে, না হলে কিন্তু এন্ট্রি দেয় না। ফেরার পথে ব্রিজটা দেখতে এতটাই সুন্দর লাগছিল যে ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে নিই।
মান্ডবী নদীর ওপরে যখন এই পড়ন্ত সূর্যের আভাটি পড়েছিল তখন কিন্তু দারুণ সুন্দর লাগছিল। যখন ওল্ড গোয়া থেকে পাঞ্জিমের দিকে যাচ্ছিলাম তখনই দেখছিলাম বাড়ি বাড়ি কিন্তু আলপনা দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে বুঝতে পারলাম না, তবে ফেরার পথে দেখলাম সারা রাস্তা লাইট জ্বলছে এবং প্রতিটি বাড়ির সামনে আলপনা দেওয়া এবং ঠাকুর নিয়ে একটি জুলুসও বেরিয়েছে। আমি জানতাম না কি ফেস্টিভ্যাল তারা পালন করছে এখানে। এইভাবে 6টা দিন প্যাকটাপ ঘোরার পরে 7ম দিনটি হয়ে গেল আমাদের বেকার। কেন হলো সেটাই এখন তোমাদেরকে জানাবো, যাতে তোমাদের সাথে এই জিনিসটি না হয়। এই ফুটেজটি নেওয়া হয়েছিল 8ম দিন এয়ারপোর্টে যাওয়ার সময় ভোর 5:30টায়। এই প্রসঙ্গত কিছু জিনিস তোমাদের জানানোর প্রথমে আবশ্যক, সেটা আগে জানিয়ে নিই। গোয়াতে কিন্তু 2টি এয়ারপোর্ট, একটা হচ্ছে দেবলিম এয়ারপোর্ট, একটা হচ্ছে মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা নিয়ে মানুষজনের ভীষণ কনফিউশন হয়ে যায়। দেবলিম এয়ারপোর্টটা এখানে সব থেকে পুরনো এয়ারপোর্ট এবং মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা নতুন তৈরি হয়েছে। ফেরার সময় তোমরা যদি ফ্লাইটে ফিরতে চাও তোমাদের অবশ্যই এই কথাটি মনে রাখতে হবে যে তোমাদের ফেরার টিকিটটা যেন দেবলিম এয়ারপোর্ট থেকেই হয়, তা না হলেই ফেস করতে হবে আমাদের মতো সমস্যা। কারণ মিস গাইডে আমাদের টিকিটটি হয়ে গেছিল মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। এই মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি এমন একটি জায়গায় অবস্থিত যেখানে আশেপাশে কোনো জনবসতি তো তোমরা পাবেই না, একেবারে হাই রোডের গায়ে অবস্থিত। তাই আর্লি মর্নিং ফ্লাইট ধরতে আমাদের হয়েছে অনেক অসুবিধা এবং ডে 7 পুরোটা ঘুরে ঘুরে আমরা শুধু সেখানে স্টেইং খুঁজেছিলাম, যেটা ডাবলিম এয়ারপোর্টের ক্ষেত্রে করতে হবে না। তোমরা আশেপাশে সাইট সিনগুলোও করতে পারবে এবং পরের দিন সকালবেলা উঠে বা রাতের বেলাতেও তোমরা ফ্লাইটটা ধরার সুবিধাও পেয়ে যাবে। আসো এবার তোমাদের বলে নিই যে কতটা এক্সপেন্সের মধ্যে তোমরা পুরো গোয়া ট্রিপটাকে কমপ্লিট করতে পারো। যেহেতু ফ্লাইটের কথা এসেছে তাই প্রথমে ফ্লাইটের টিকিট নিয়ে ডিসকাস করে নিই। আমাদের পার হেড টিকিট পড়েছিল 6,000 টাকা করে। আমাদের যেহেতু কানেক্টিভ ফ্লাইট ছিল তাই ভাড়াটা একটু কম। তোমরা যদি ডিরেক্ট ফ্লাইট নিতে চাও সেক্ষেত্রে কিন্তু ভাড়াটা বেড়ে যাবে। এবং ট্রেনের টিকিট পড়েছিল 2100 টাকা করে। সাউথ গোয়ার থাকাটা একটু বেশি এক্সপেন্সিভ ছিল, সেই কারণে দুদিনে পড়েছিল 2500 টাকা। তবে আমি সমস্তটা খাওয়া খরচা বাদেই বলছি, কারণ এটার জন্য আপ ডাউন হতে পারে। নর্থ গোয়াতে 3 দিন থাকার খরচা ছিল 3000 টাকা। বাইক রেন্ট এবং তেলের খরচাটা ছিল স্প্লিটেড। পার ডে 400 টাকা করে 8 দিনের এবং এয়ারপোর্টে ছাড়ার জন্য 500 টাকা এক্সট্রা ছিল সেখানে। তেলের খরচাটা এখানে একটু কম পড়বে, এখানে 85 বা 90 টাকা লিটার তোমরা তেল পেয়ে যাবে। মোটামুটি 3000 টাকা তোমরা ট্রাভেলিং কস্ট হিসেবে ধরে রাখতে পারো। টোটাল ট্রিপটা আমি তোমাদের খাওয়া খরচা বাদে বলেছিলাম। তো খাওয়া খরচার সাথে তোমরা কিন্তু 18,000-এর মধ্যে ট্রিপটি কমপ্লিট করে নিতে পারো। এর থেকেও যদি খরচা কমাতে চাও তোমরা স্টেইংগুলো হোটেল না নিয়ে হস্টেলে থাকতে পারো, সেখানে 650 টাকা থেকেই থাকবে তোমাদের পার ডে। আমার ভিডিও তোমাদের কাছে যদি সত্যি ইউজফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং নিজেদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে নিও। এইভাবে মেঘের মধ্যে উঠতে উঠতে চলে এলাম কলকাতায়। কলকাতায় এসেই ওলা আউট স্টেশন বুক করে চলে এলাম একেবারে বাড়ির কাছে। আজকের মতো আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।